64-year-old female with a history of COPD and hypertension presents Four-year-old female with a history of COPD and hypertension presents with pain on the swallowing. Current medication includes salbutamol, Becotide inhaler, thiazide, and amlodipine. What is the most likely cause of his presentation? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা পেশেন্টের এই ধরনের ডিসফেজিয়ার কজ কী হতে পারে। পেইনফুল ডিসফেজিয়া মানে ইসোফেজাইটিস, মোস্ট লাইকলি ইসোফেজাইটিস। এবং পেশেন্ট হচ্ছে সিওপিডি পেশেন্ট। ইনহেলার নিচ্ছে কি? পেশেন্ট ইনহেলার নিচ্ছে ওকে। পেশেন্ট হচ্ছে ইনহেলার ইউজ করতেছে বেকোটাইড। বেকোটাইড হচ্ছে একটা স্টেরয়েড ইনহেলার। তাহলে স্টেরয়েড ইনহেলার ইট ক্যান কজ fungal infection in the esophagus. So most likely they are causing fungal infection in the oropharyngeal region, and this is causing so most likely this is oropharyngeal candidiasis. Okay, তো এই ধরনের পেশেন্টকে আমরা কীভাবে ট্রিট করবো? এই ধরনের পেশেন্টকে আমরা আবার অ্যাডভাইস দিব যে উনি ইনহেলার ইউজ করার পরে যাতে উনি কুলি করে, এবং আপাতত যখন পেইন থাকবে তখন পেশেন্টকে অ্যাডভাইস দিতে হবে যে পেইনের সময় উনি যাতে লিকুইড ডায়েট খান, উনি যাতে একদম লিকুইড জাতীয় ডায়েট খান যাতে পেইনটা কম হয়। থার্ড হচ্ছে পেশেন্টকে আমরা এখানে অ্যান্টিফাঙ্গাল প্রেসক্রাইব করতে পারি। তবে অনেকে ডিফার করেন, অনেকে বলেন যে অ্যান্টিফাঙ্গাল দেওয়ার আগে একটা এন্ডোস্কোপি করে নেওয়া উচিত। কিন্তু যেহেতু আমরা একটা কজ পাচ্ছি, আবার সিওপিডি পেশেন্টের লাং ক্যান্সার ডেভেলপ করে সেখান থেকে লাং ক্যান্সারটা আবার ইসোফেগাস ইনভেট করে, ওখান থেকে কার্সিনোমা, ওখান থেকে পেশেন্টের ডিসফেজিয়া ডেভেলপ করতে পারে। সো একটা এন্ডোস্কোপি আমরা প্ল্যানে রাখতে পারি। পেশেন্ট আমরা 7 থেকে 14 দিন ট্রিটমেন্ট দিয়ে আমরা বলতে পারি যদি ইমপ্রুভ না করে তাহলে পেশেন্টের এন্ডোস্কোপি করা লাগতে পারে। ওকে, তাহলে আমরা মোটামুটি আপার জিআই সিমটমগুলো আলোচনা করে ফেলছি। একটা হচ্ছে আমরা ওরাল আলসার ডিসকাস করলাম, একটা হচ্ছে ডিসপেপসিয়া ডিসকাস করলাম, একটা হলো ডিসফেজিয়া ডিসকাস করলাম, একটা হচ্ছে হিক্কাপ নিয়ে আমরা ডিসকাস করলাম, একটা হচ্ছে হিক্কাপ আর একটা হলো ইন্ট্রাক্টেবল হিক্কাপ। এখন আমরা একটু লোয়ার জিআই সিমটমে চলে যাচ্ছি। যে 25-year-old lady develops bloody diarrhea. Colicky abdominal pain and fever for the 4 days. Loose stool occurs 4 to 6 times in a day. Moderate in amount, mucus and blood mixed. তাহলে আমরা একটা পেশেন্টের ডায়রিয়ার পেশেন্টের যখন হিস্ট্রি নিব তাহলে এই জিনিসগুলো জিজ্ঞেস করবো। ফার্স্ট হচ্ছে যে ডায়রিয়া কত দিনের, এটা কি শর্ট ডিউরেশন নাকি লং ডিউরেশন। সেকেন্ড, যে ডায়রিয়া যেটা হয় এটার ফ্রিকোয়েন্সি কেমন, দিনে কয়বার হয়, এটা কি 2 বার হয়, 4 বার হয় না 6 বার হয়। থার্ড হচ্ছে ডায়রিয়ার ভলিউম কেমন, এটা কি ভলিউমিনাস নাকি অ্যামাউন্ট নর্মাল। এরপরে জিজ্ঞেস করবো যে এখানে মিউকাস যায় কিনা, কোনো ব্লাড যায় কিনা, সাথে পেশেন্টের কোনো ফিভার আছে কিনা। তাহলে একটা ডায়রিয়ার পেশেন্টের যখন আমরা হিস্ট্রি নেবো আমরা ফার্স্ট জিজ্ঞেস করবো এটা ডিউরেশন কতদিন। কারণ ডিউরেশন যদি একটা পেশেন্টের শর্ট হয় তাহলে মোস্টলি সাজেস্টিভ অফ দিস ইজ ইনফেক্টিভ কজ, আইদার গ্যাস্ট্রোএন্টারাইটিস অর ফুড পয়জনিং। যদি এটা ডিউরেশন অনেক বেশি হয়, লম্বা ডিউরেশন হয়, তাও এটা ইনফেকশাস কজ হতে পারে। তবে সেক্ষেত্রে আদার জিআই প্যাথোলজিগুলো চলে আসতে পারে, লাইক ইট কুড বি আইবিডি। ওকে, আচ্ছা, তাহলে 25 ডেজ কোশ্চেনটা হচ্ছে 25-year-old lady develops bloody diarrhea, colicky abdominal pain, fever for 4 days. তাহলে পেশেন্টের এখানে colicky abdominal pain আছে, সাথে ফিভার আছে। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে ডায়রিয়ার কজটা হচ্ছে ইনফেক্টিভ কজ, এবং হচ্ছে ব্লাডও যাচ্ছে। She is taking antispasmodic but no improvement. Her temperature is 39 degrees centigrade, heart rate 125, blood pressure 120/60, and no sign of peritonitism. পেরিটোনাইটিসের কোনো সাইন নাই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পেশেন্টের একটা ইনফেক্টিভ ডায়রিয়া, এবং মোস্ট লাইকলি এটা কী দিয়ে হতে পারে, শিগেলা দিয়ে হতে পারে, সালমোনেলা দিয়ে হতে পারে, মোস্ট কমন। আরেকটা হতে পারে অ্যামিবিক ডিসেন্ট্রি হতে পারে, এটা আইদার ব্যাসিলারি ডিসেন্ট্রি অর অ্যামিবিক ডিসেন্ট্রি। ওকে, তাহলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কী হবে? ট্রিটমেন্ট হবে যে ফার্স্ট হচ্ছে পেশেন্টের ভাইটালস মনিটর করতে হবে, যে পেশেন্টের পালস, ব্লাড প্রেশার কেমন। পেশেন্টের দেখেন পালস অনেক বেশি, এই পালস বেশি ফিভারের জন্য হতে পারে, আবার হাইপোভলিমিয়ার জন্য পেশেন্টের পালস কমে যেতে পারে, পালস বেড়ে যেতে পারে। পেশেন্টের ব্লাড প্রেশার 100/60, তাহলে একটু নিচের দিকে আছে, তাহলে পেশেন্টের আমাদের ওরাল রিহাইড্রেশনটাকে ইনশিওর করতে হবে। ফার্স্ট একটা ডায়রিয়ার পেশেন্টের আমাদের ফার্স্ট কাজ হবে ওরাল রিহাইড্রেশনটা মেনটেন করা। কেন? এটা হচ্ছে দুইটা লাভ, একটা হচ্ছে এটা রেনাল শাটডাউনকে প্রিভেন্ট করবে, আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে প্রিভেন্ট করবে। রেনাল শাটডাউন আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এই দুটোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। তাহলে পেশেন্টের ম্যানেজমেন্ট যদি আমার ইনভেস্টিগেশনের সুযোগ থাকে আমরা একটা সিবিসি করবো, আমরা একটা স্টুল আরএমই উইথ কালচার সেন্সিটিভিটি করবো, করলে আমরা মোটামুটি আমাদের আরেকটা হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট, ইউরিন আউটপুট যদি কম থাকে আমরা একটা ইলেকট্রোলাইট এবং ক্রিয়েটিনিন করে ফেলতে পারি। তাহলে মিনিমাম যদি করতে হয় আমরা একটা অ্যাডভাইস করতে পারি যে কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, আর একটা হচ্ছে স্টুল আরএমই। ওকে, এরপরে যদি এটা ব্যাকটেরিয়া ব্যাসিলারি যদি হয় তাহলে সিপ্রোফ্লক্সাসিন অ্যান্ড মেটফর্মিন কম্বিনেশন দিয়ে আমরা ট্রিট করবো। আর যদি এটা শুধু আমরা যদি শিওর হয়ে যাই যে এটা অ্যামিবিক ডিসেন্ট্রি, তাহলে শুধুমাত্র ফিলমেট দিয়ে মেট্রোইডাজোল দিয়ে আমরা এটাকে ট্রিট করতে পারি। তাহলে পেশেন্টের যেহেতু সিমটোমেটিক পেইন থাকে এটার জন্য অ্যালজিন দিতে পারি আমরা পেনের জন্য, আর পেশেন্টের যদি ফিভার থাকে তখন আমরা প্যারাসিটামল প্রেসক্রাইব করবো। তাহলে এই পেশেন্টের জন্য আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল হবে ফার্স্ট পেশেন্টের হচ্ছে হাইড্রেশন মেনটেন করা, আইদার বাই ওআরএস, আর যদি প্রয়োজন হয় তাহলে আমরা আইভি ফ্লুইড দিয়ে এটা মেনটেন করতে পারি। এরপর পেশেন্টে আমরা অ্যান্টিবায়োটিক দিব, এরপর পেশেন্টের সিমটোমেটিক ম্যানেজমেন্ট লাইক পেইন ম্যানেজমেন্ট অ্যান্ড ফিভার ম্যানেজমেন্ট। ওকে, অ্যান্টিবায়োটিক হচ্ছে 7 to 10 days এটা আমরা দিয়ে ট্রিট করি। আর যদি অ্যামিবিক হয় তাহলে 7 to 10 days অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ডাইলক্সানয়েড ফিউরয়েড 500 mg TDS, ডাইলক্সানয়েড ফিউরয়েড
এটা টিডিএস দিয়ে আমরা প্যাশেন্টের লুমেনে যে ব্যাকটেরিয়াগুলো, লুমেনে যে অর্গানিজমগুলো থাকে এটা আমরা কিল করবো। ওকে, আচ্ছা এরপরে আমরা কোশ্চেন দেখি যে 55-year-old male develops severe non-bloody diarrhea and abdominal pain. Bowel moves 3 to 5 times in a day, moderate in amount, mucus mixed, but no blood. He developed community-acquired pneumonia 7 days ago. He has treated with oral antibiotic and improved. His temperature 38.1 degrees centigrade and tachycardic, hypotensive and no sign of peritonism. এরকম একটা সিনারিও যদি আমরা পাই যে একটা প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেইন সাথে ডায়রিয়া, প্যাশেন্টের বয়স বেশি, প্যাশেন্টের একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার হিস্ট্রি আছে, তাহলে আমাদের মোস্ট লাইকলি ডায়াগনোসিস কী হবে? এটা যে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। এবং এটার একটা মোস্ট কমন টাইপ হচ্ছে সিরোমেমব্রেনাস কলাইটিস। সিরোমেমব্রেনাস কলাইটিস এটা কোন অর্গানিজম দিয়ে হয়? এটা ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি দিয়ে হয়। এটা ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলির টক্সিন দিয়ে হয়। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলির টক্সিন দিয়ে এটা মেডিয়েটেড হয়। ওকে, তাহলে এই ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, মেইন ট্রিটমেন্ট ডায়রিয়া ম্যানেজমেন্টের মতো যে হাইড্রেশন মেনটেন করতে হবে, প্যাশেন্টের ইউরিন আউটপুট ঠিক আছে কিনা সেটা খেয়াল করতে হবে। মেইন ট্রিটমেন্ট হচ্ছে এদের ওরাল মেট্রোনিডাজল। ওরাল মেট্রোনিডাজল এটা 10 to 14 ডেজ প্যাশেন্টকে দেওয়া লাগবে। যদি এটাতে রেসপন্স না করে তাহলে প্যাশেন্টের ওরাল ভ্যাঙ্কোমাইসিন লাগতে পারে। অতদূর আমরা চেষ্টা করবো মেট্রোনিডাজল দিয়ে ট্রিট করার জন্য, এবং যদি প্যাশেন্ট রেসপন্স না করে উই শুড রেফার দ্য প্যাশেন্ট টু দ্য স্পেশালিস্ট। এরপরে সিনারিও হচ্ছে আমাদের 31-year-old woman প্রেজেন্ট উইথ ক্রাম্পিং অ্যাবডোমিনাল পেইন। তাহলে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আমরা কথা বলবো। অ্যাবডোমিনাল পেইন নিয়ে কথা বলার আগে আমরা একটু বলি যে একটা প্যাশেন্টকে, ডায়রিয়ার প্যাশেন্টকে আমরা কখন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবো। ডায়রিয়ার প্যাশেন্টের যদি ফিভার থাকে, ডায়রিয়ার প্যাশেন্টের যদি ক্রাম্পিং অ্যাবডোমিনাল পেইন থাকে, ফিভারের সাথে যদি ফিভার, আরেকটা হচ্ছে ব্লাড যদি থাকে, ফিভার মেইন হচ্ছে ফিভার এবং ব্লাড, এর সাথে উইদাউট ক্রাম্পিং অ্যাবডোমিনাল পেইন যদি থাকে, তাহলে এই ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করবো। আদারওয়াইজ যদি কোনো প্যাশেন্টের নন ব্লাডি ডায়রিয়া থাকে, নন ব্লাডি যদি ডায়রিয়া থাকে, তাহলে আমরা এটাকে চেষ্টা করবো যে অ্যান্টিবায়োটিক ছাড়া ট্রিট করার জন্য। কেন? কারণ আমরা জানি যে অ্যান্টিবায়োটিক ছাড়া ট্রিট করার জন্য। কেন? কারণ আমরা জানি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এখন নতুন ওয়ার্ল্ডের জন্য অনেক বড় একটা সমস্যা, এবং চিন্তা করা হয় যে পরবর্তীতে ইনফেকশনে মানুষ মারা যাবে, অনেক বেশি মারা যাবে, আগে যেরকম মারা যেত। তবে এই আপকামিং যুগে কেন মারা যাবে ইনফেকশনের জন্য এত বেশি অ্যান্টিবায়োটিক থাকার পরও? ডিউ টু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কমানোর জন্য যখন আমরা অ্যান্টিবায়োটিক দিব, তাহলে অবশ্যই জেনে নিব তার কি ইন্ডিকেশনে আমরা দিচ্ছি, আইদার ইট ইজ ইন্ডিকেটেড অর নট। ওকে, আর আমার মনে হয় যদি আমরা ফেয়ার প্র্যাকটিস করি তাহলে এটা আমাদের মানে রোগী, বিশেষ করে জিবি প্র্যাকটিসে সবাই একটু বেশি বেশি ড্রাগ লিখতে অভ্যস্ত। আমার মনে হয় যে যদি আপনি ফেয়ার প্র্যাকটিস যদি আপনি করেন, তাহলে আপনাকে আই থিঙ্ক যে লিভলিহুড নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা একটা প্যাশেন্টকে যখন ডায়রিয়া প্যাশেন্টকে তখনই অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবো when the patient has fever and blood, fever and blood. ওকে, আচ্ছা ডায়রিয়ার একটা মোস্ট অফ দ্য কমন কজ, যেটা ডায়রিয়া কোনো প্যাশেন্টের যদি ক্রনিক ডায়রিয়া থাকে, কোনো প্যাশেন্টের যদি ক্রনিক ডায়রিয়া থাকে, এর ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ হচ্ছে যে প্যাশেন্টের আইবিএস। একটা প্যাশেন্টের ক্রনিক ডায়রিয়ার ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ হচ্ছে আইবিএস, এবং আইবিএসের ম্যানেজমেন্ট হচ্ছে কাউন্সিলিং করা প্যাশেন্টকে। প্যাশেন্টের আইবিএসের ভ্যারাইটি, ডায়রিয়া ভ্যারাইটি যদি হয় তাহলে প্যাশেন্টকে আমরা হাই রাফেজ ডায়েট, প্যাশেন্টের যেগুলো ফাইবার কন্টেনিং ফুড এগুলো একটু অ্যাভয়েড করতে বলবো। প্যাশেন্টকে আমরা অ্যাডভাইস করতে পারি রিফাক্সিমিন। রিফাক্সিমিন এটা হচ্ছে 550 বিডি ডোজে 14 to 1 month, 14 days to 1 month পর্যন্ত আমরা এটা অ্যাডভাইস করতে পারি। এরপরে প্যাশেন্টের যদি সাথে ক্রাম্পিং পেইন থাকে তাহলে আমরা মেবেভেরিন অ্যাডভাইস করতে পারি। এগুলো দিয়ে যদি ইমপ্রুভ না হয় প্যাশেন্টের, তাহলে হচ্ছে আমরা প্যাশেন্টকে রিল্যাক্সেশন থেরাপি অ্যাডভাইস করতে পারি, এবং অ্যামিট্রিপটাইলিন অ্যাডভাইস করতে পারি। 10 থেকে শুরু করে 25 মিলিগ্রাম পার ডে পর্যন্ত আমরা এটা দিতে পারি অ্যামিট্রিপটাইলিন, অথবা নট ট্রিপটাইলিন। অ্যামিট্রিপটাইলিন অনেকে ঘুম আসে বেশি, সেক্ষেত্রে নট ট্রিপটাইলিন 10 মিলিগ্রাম ইজ এ বেটার চয়েস। তাহলে আমরা আইবিএসের প্যাশেন্ট যদি ডায়রিয়া হয়, আইবিএস ডায়রিয়া ভ্যারাইটি আমরা কীভাবে ম্যানেজ করবো? ফার্স্ট হচ্ছে ডায়েটারি অ্যাডভাইস, যে প্যাশেন্টকে কিছু হাই রাফেজ ডায়েট, কোনো প্যাশেন্টের সাথে দেখা যায় যে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, মিল্ক আমরা অ্যাভয়েড করতে বলবো। তাহলে এইগুলো প্রথমে হচ্ছে ডায়েটারি অ্যাডভাইস দিব। সেকেন্ড হচ্ছে আমরা প্যাশেন্টকে হচ্ছে যেটা দিতে পারি সেটা হচ্ছে রিফাক্সিমিন দিতে পারি। রিফাক্সিমিন দিলে অনেক প্যাশেন্ট ইমপ্রুভ করে যেতে পারে। এরপরে হচ্ছে প্যাশেন্টকে আমরা যদি স্পাজমোটিক পেইন থাকে তাহলে আমরা সেক্ষেত্রে মেবেভেরিন অ্যাডভাইস করতে পারি। এগুলো দিয়ে যদি কন্ট্রোল না হয় আমরা রিল্যাক্সেশন থেরাপি অ্যাডভাইস করবো। আর হচ্ছে লাস্ট অফ অল যে নট ট্রিপটাইলিন অ্যাডভাইস করবো। তবে নট ট্রিপটাইলিন এগুলো অ্যাডভাইস করার চাইতে যদি প্যাশেন্ট ভালো না হয়, বেটার হচ্ছে প্যাশেন্টকে রেফার করে দেওয়া, কারণ প্রত্যেক আইবিএস যেগুলোকে আমরা আইবিএস মনে করি সবগুলো আইবিএস নাও হতে পারে। ইন্ডিয়ান একটা স্টাডিতে দেখা গেছে যে ইন্ডিয়াতে যাদেরকে আইবিএস হিসেবে ডায়াগনোজ করা হয়েছিল তাদের 30% প্যাশেন্টের ছিল স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, তাদের ফিউ পার্সেন্ট প্যাশেন্টের ছিল সিলিয়াক ডিজিজ, ফিউ পার্সেন্ট প্যাশেন্টের ছিল অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। সো একটা আইবিএসের প্যাশেন্ট যদি ইমপ্রুভ না হয় ডায়েটারি অ্যাডভাইস দিয়ে,
অ্যান্টিবায়োটিক দিয়ে, অ্যান্টিস্পাজমোটিক দিয়ে দ্য পেশেন্ট শুড বি রেফার্ড। তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা পেশেন্টের ডায়রিয়া ভ্যারাইটি হলে। আর এই একটা সিনারিও যে 31-year-old woman presented with cramping abdominal pain, constipation for 6 months. Abdominal pain is aggravated by taking breakfast and improves with defecation. Her period sleep pattern is normal, no vomiting, no change in the appetite, no fever, no distension of abdomen or weight change. How you will manage? তাহলে একটা পেশেন্ট যার বয়স 31 ইয়ার, যার অ্যাবডোমিনাল পেইন আছে উইথ কনস্টিপেশন ফর 6 month ডিউরেশন, এবং পেশেন্টের অ্যাবডোমিনাল পেইনটা অ্যাসোসিয়েটেড উইথ ফুড। এটা মোস্টলি ডিসক্রাইব দ্য ফিচার অফ আইবিএস। আইবিএসের যে রোম ক্রাইটেরিয়া, সেই রোম ক্রাইটেরিয়াতে বলা যে পেশেন্টের হচ্ছে ডেফিকেশনের সাথে পেশেন্টের এই পেইন যেটা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা পেইন এটা ইম্প্রুভ করবে। তাহলে এটা একটা ক্রাইটেরিয়া, এবং পেশেন্টের ডিউরেশনও হচ্ছে 6 মাসের বেশি, 6 মাস। তো এটা ইন্ডিকেট করতেছে যে পেশেন্টের কনস্টিপেশন ভ্যারিয়েন্ট আইবিএস। এটা মোস্ট লাইকলি যে পেশেন্টের কনস্টিপেশন ভ্যারিয়েন্ট আইবিএস। তাহলে এই ধরনের কনস্টিপেশন ভ্যারিয়েন্ট আইবিএস এর পেশেন্টের স্লিপ ডিস্টারবেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে এই ধরনের কনস্টিপেশনের পেশেন্ট ম্যানেজ করার ক্ষেত্রে আমাদের টার্গেট হবে যে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে হোক বা মেল পেশেন্টের ক্ষেত্রে হোক হাইপোথাইরয়েডিজমের হিস্ট্রিটাকে নেওয়া। যে পেশেন্টের মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেওয়ার ইম্পর্টেন্সটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের হিস্ট্রি নেওয়া। পেশেন্টের ওয়েটের নেওয়ার হিস্ট্রিটা হচ্ছে পেশেন্টের হাইপোথাইরয়েডিজমের হিস্ট্রিটা নেওয়া। পেশেন্টের হাইপোথাইরয়েডিজম ইজ এ কজ অফ কনস্টিপেশন, অ্যান্ড এই কনস্টিপেশনের জন্য অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করতে পারে। তাহলে কোনো পেশেন্টের যদি এরকম কনস্টিপেশন থাকে তাহলে আমরা হাইপোথাইরয়েডিজমটাকে এক্সক্লুড করার চেষ্টা করবো ফ্রম দ্য হিস্ট্রি। আর যদি অন্য কোনো সাজেস্টিভ ফিচার থাকে, থিক স্কিন, এক্সেসিভ স্লিপ, তখন আমরা পেশেন্টকে ইনভেস্টিগেশন অ্যাডভাইস করতে পারি টিএসএইচ। তাহলে আইবিএস বলার আগে আমাদের একটু হাইপোথাইরয়েডিজম আছে কিনা এটা আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে এটা পেশেন্টের আমরা ম্যানেজমেন্ট কী করবো? ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্টের আমরা যেহেতু পেশেন্টের কনস্টিপেশন ম্যানেজ করার জন্য পেশেন্টকে আমরা কিছু অ্যাডভাইস করবো। যে পেশেন্টকে আমরা বলবো যে আপনি প্রচুর পানি খাবেন, ডেলি 3 থেকে 4 লিটার, অ্যান্ড এই কনস্টিপেশনের জন্য অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করতে পারে। তাহলে কোনো পেশেন্টের যদি এরকম কনস্টিপেশন থাকে তাহলে আমরা হাইপোথাইরয়েডিজমটাকে এক্সক্লুড করার চেষ্টা করবো ফ্রম দ্য হিস্ট্রি। আর যদি অন্য কোনো সাজেস্টিভ ফিচার থাকে, থিক স্কিন, এক্সেসিভ স্লিপ, তখন আমরা পেশেন্টকে ইনভেস্টিগেশন অ্যাডভাইস করতে পারি টিএসএইচ। তাহলে আইবিএস বলার আগে আমাদের একটু হাইপোথাইরয়েডিজম আছে কিনা এটা আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে এটা পেশেন্টের আমরা ম্যানেজমেন্ট কী করবো? ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্টের আমরা যেহেতু পেশেন্টের কনস্টিপেশন ম্যানেজ করার জন্য পেশেন্টকে আমরা কিছু অ্যাডভাইস করবো। যে পেশেন্টকে আমরা বলবো যে আপনি প্রচুর পানি খাবেন, ডেলি 3 থেকে 4 লিটার বা 3 লিটার অ্যাটলিস্ট পানি খাবেন, প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, এবং ডেলি হাঁটতে হবে। দেখা গেছে যে পেশেন্টগুলো ইমোবাইল থাকে বা যারা একটু কম হাঁটাহাঁটি করে, এদের ডেফিকেশন কম হয়, সো এদের কনস্টিপেশনের চান্স বেশি। বিশেষ করে এল্ডারলি পেশেন্ট যারা বেড বাউন্ড থাকে বা অনেক হাঁটাহাঁটি করতে ভয় পায় ডিউ টু অস্টিওপোরোসিস বা আদার প্রবলেমের জন্য, এদের ক্ষেত্রে কনস্টিপেশনের প্রবলেমটা হয়। তাহলে পেশেন্টকে আমাদের অ্যাডভাইস করতে হবে ফুড হ্যাবিট চেঞ্জ করার, পেশেন্টকে বেশি বেশি প্লেন্টি অফ ওয়াটার খাওয়ার জন্য অ্যাডভাইস করতে হবে, পেশেন্টকে হাঁটার জন্য অ্যাডভাইস করতে হবে। এরপরে আমরা হচ্ছে পেশেন্টকে যেটা করতে পারি যে সিমটোম্যাটিক ম্যানেজমেন্টের জন্য, ডেফিকেশনের জন্য আমরা আইবিএস এর পেশেন্টদের ক্ষেত্রে ল্যাকটোলোজ অ্যাভয়েড করা ভালো। আইবিএস এর পেশেন্টের জন্য ল্যাকটোলোজটা অ্যাভয়েড করা ভালো অ্যাকর্ডিং টু দ্য নাইস গাইডলাইন। আবার কিছু কিছু গাইডলাইনে বলছে দেওয়া যেতে পারে, তবে ল্যাকটোলোজটা পারলে অ্যাভয়েড করা ভালো। তার চেয়ে ভালো হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম, ম্যাকফিন সিরাপ। এটা আমরা দিনে 2 বার, ইভেন 3 বারও দেওয়া যেতে পারে। এটা অ্যাকর্ডিং টু সিমটম ইমপ্রুভমেন্ট 1 to 3 month। পেশেন্টের পেইনের জন্য ম্যাবেফেরিন, এটা 1 to 3 month পর্যন্ত দিব, এবং পেশেন্টকে আমরা ফলো আপ করতে পারি। এই অ্যাডভাইসগুলো আমরা দিব পানি এবং শাকসবজির ব্যাপারে, হাঁটাহাঁটির ব্যাপারে। এরপর একটা কেস আমরা দেখি যে 25-year-old male developed bloody diarrhea and abdominal pain for 20 days। কোনো পেশেন্টের যদি ব্লাডি ডায়রিয়া 7 ডেজের উপরে চলে যায় তাহলে বলা হয় যে এটা ইনফেক্টিভ হওয়ার চান্স লেস লাইকলি। এই ধরনের পেশেন্টের জন্য একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। সো দ্য পেশেন্ট, যদি কোনো পেশেন্টের ব্লাডি ডায়রিয়া 20 দিনের বেশি থাকে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা মেট্রোইডাজল প্রথমে বেসলাইন ইনভেস্টিগেশন করব, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা দেখব, এবং পেশেন্টকে আমরা ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে পেশেন্টকে রেফার করে দেবো টুয়ার্ডস দ্য গ্যাস্ট্রোন্টারোলজিস্ট। কেন? বিকজ দের ইজ সেভারাল পসিবিলিটি অফ আইবিডি, এবং আইবিডিটাকে ওপিডি হিসেবে ম্যানেজ করাটা খুবই টাফ ইন অ্যাবসেন্স অফ এ গ্যাস্ট্রোন্টারোলজিস্ট। সো যদি কোনো পেশেন্টের ব্লাডি ডায়রিয়া 7 দিনের বেশি পারসিস্ট করে এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যদি ইম্প্রুভ না হয়, we should have to think about IBD. It could be infective diarrhea, but we have to think about IBD and the patient should be referred. 42-year-old man present with pararectal bleeding for 3 months. He noticed oozing of fresh blood drop by drop at the initiation of defecation. He has a tendency towards constipation for 6 months. Digital rectal examination was not done. What is the most likely diagnosis? তাহলে একটা পেশেন্টের কমপ্লেন হচ্ছে pararectal bleeding, ওকে? এবং pararectal bleedingটা কীরকম হয়? ওজিং অফ দ্য ফ্রেশ ব্লাড ড্রপ বাই ড্রপ, এটাকে বলা হয় আউটলেট টাইপ ব্লিডিং। মানে এটা হচ্ছে অ্যানোরেক্টাল রিজন থেকে কোনো ব্লিডিং, বিশেষ করে অ্যানাস থেকে ব্লিডিং। তাহলে এরকম ব্লিডিং
প্যাশেন্টের দেখেন একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন ইজ এ কমন প্রেসিপিটেটিং ফ্যাক্টর ফর দ্য প্যাশেন্ট উইথ হেমোরয়েডস অর পাইলস, হেমোরয়েডস অর পাইলস। তাহলে যদি কোনো প্যাশেন্টের ফ্রেশ পারেক্টাল ব্লিডিং থাকে তাহলে মোস্ট কমন কজ হচ্ছে হেমোরয়েডস, সেকেন্ড কজ হচ্ছে অ্যানাল ফিশার, থার্ড কজ হচ্ছে অ্যানাল পলিপ, এগুলো হচ্ছে মোস্ট কমন কজ। এরপরে কার্সিনোমা ইজ লেস কমন, কার্সিনোমা ইজ দ্য লেস কমন কজ। তাহলে যদি কোনো প্যাশেন্টের এরকম ফিচার থাকে ফ্রেশ পারেক্টাল ব্লিডিং, তাহলে আমরা এটাকে যেটা চিন্তা করতে পারি, যেটা হতে পারে যে প্যাশেন্টের কোনো হেমোরয়েডস হতে পারে, এটা ফিশার হতে পারে, এটা কোনো কার্সিনোমা হতে পারে। এই জিনিসগুলো আমরা চিন্তা করতে পারি। এবং যখনই এটা হেমোরয়েড মনে হবে তখনই আমাদের কনস্টিপেশনের হিস্ট্রি নিতে হবে। এবং প্যাশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কনস্টিপেশনের যে ম্যানেজমেন্টগুলো আমরা আগে বলেছি, যে প্যাশেন্টের ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, বেশি বেশি শাকসবজি খাইতে হবে, একটু গরুর গোস্ত এই জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, একটু কম খাইতে হবে। সেকেন্ড হচ্ছে বেশি পরিমাণে পানি খাইতে হবে, অ্যাটলিস্ট 3 লিটার্স ইন এ ডে, এবং প্যাশেন্টকে রেগুলার হাঁটাহাঁটি করতে হবে অ্যাটলিস্ট 30 মিনিটস ইন এ ডে। তাহলে এরকম অ্যাডভাইসগুলো প্যাশেন্টকে করতে হবে। এর পাশাপাশি কনস্টিপেশনকে ট্রিট করতে হবে, সেকেন্ড হচ্ছে হেমোরয়েডকে ট্রিট করতে হবে। আর যদি আমরা কনস্টিপেশনকে ট্রিট না করি তাহলে হেমোরয়েড বারবার রিকার করবে। তাহলে হেমোরয়েড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে প্রেসিপিটেটিং কজটাকে ট্রিট করা, এবং মোস্ট অফ দ্য কেসে প্রেসিপিটেটিং কজ আমরা যেটা পাই কনস্টিপেশন। ওকে, তাহলে এই প্যাশেন্টের ক্ষেত্রে অ্যাডভাইস কী হবে, আমরা কনস্টিপেশনের যে ম্যানেজমেন্ট ওটা দিব, সেক্ষেত্রে আমরা প্যাশেন্টের সাথে সিরাপ, এখানে আমরা ল্যাকটোলোজ সিরাপ অ্যাডভাইস করতে পারি, এটা আমরা এখানে অ্যাড করে নিতে পারি যে প্যাশেন্টকে ল্যাকটোলোজ সিরাপ অ্যাডভাইস করবো ফর দ্য কনস্টিপেশন। তাহলে কনস্টিপেশনের ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে হেমোরয়েডসের ম্যানেজমেন্ট। আর হেমোরয়েডের জন্য যেটা দেওয়া যেতে পারে যে ডেফলন, এটা এখানে কিছু ভেসোকনস্ট্রিক্টর থাকে। অ্যাকিউট ব্লিডিংয়ের জন্য এটা হচ্ছে 2 ট্যাবলেট TDS 4 দিন, এরপরে 2 ট্যাবলেট BD 4 দিন, এরপরে একটা ট্যাবলেট করে 3 মাস। ওকে, তাহলে একটা ট্যাবলেট করে 3 মাস, 2 থেকে 3 মাস, এটা হচ্ছে মেন ট্রিটমেন্ট অপশন। এরপরের কোশ্চেন আমরা যাই। 24-year-old male presented with rectal bleeding and pain on defecation। আগে প্যাশেন্টের দেখেন কোনো পেন অন ডেফিকেশন ছিল না। ওকে, তাহলে এই প্যাশেন্টের হচ্ছে রেকটাল ব্লিডিং সাথে পেন অন ডেফিকেশন। তাহলে রেকটাল ব্লিডিং উইথ পেন অন ডেফিকেশন যদি থাকে, মোস্ট লাইকলি ডায়াগনোসিস উইল বি অ্যানাল ফিশার, এবং এই ধরনের প্যাশেন্ট যদি আসে এদের ক্ষেত্রেও দেখা যায় যে কনস্টিপেশন আছে। দেখেন প্যাশেন্টের হ্যাজ কনস্টিপেশন and rectal examination limited due to the pain but no external abnormality was seen. What is the most likely diagnosis? Most likely this is fissure. সো এটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানেও আমাদের প্যাশেন্টের কনস্টিপেশন থাকলে কনস্টিপেশন ম্যানেজ করতে হবে। প্যাশেন্টের হচ্ছে ব্লিডিং যেহেতু হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর আমরা আগের মতো ভেসোকনস্ট্রিক্টর দিব, এবং প্যাশেন্টের যেহেতু পেইন থাকে এই জন্য আমাদের লোকাল অ্যানেস্থেটিক ইউজ করতে হবে, যেমন জেসোকেন জেলি। এই জেসোকেন জেলিটা হচ্ছে প্যাশেন্টকে ইচ ডেফিকেশনের আগে অবশ্যই আমরা বলবো জেসোকেন জেলি দিবেন, মানে প্রত্যেকবার ডেফিকেশনের আগে উনি ইউজ করবেন, এছাড়া 1-2 বার উনি ইউজ করতে পারবেন। তাহলে প্রত্যেকবার পায়খানার পূর্বে এই জেসোকেন জেলির সাথে একটা টিউব থাকে, ওই টিউবটা অনেকে ফেলে দেয়, ওই টিউবের মাধ্যমে এটাকে আমাদের ইউজ করার জন্য অ্যাডভাইস করতে হবে। তাহলে প্যাশেন্টকে কনস্টিপেশনের ডায়েটারি অ্যাডভাইসগুলো দিতে হবে। এরপরে হচ্ছে হেমোরয়েডস ব্লিডিংয়ের জন্য ডেফলন দিতে হবে, পেইনের জন্য জেসোকেন জেলি অ্যাডভাইস করতে হবে। আর কনস্টিপেশনের অ্যাডভাইসগুলো আমরা এখানে দিব। A 42-year-old male present with recurrent mild to moderate intensity upper abdominal pain for 1 year, aggravated by taking meal occasionally radiating to the back, not associated with vomiting. He doesn't take any regular medication. Examination of there is a gastric tenderness. What could explain his abdominal pain? তো 42 বছর বয়স, রিকারেন্ট অ্যাবডোমিনাল পেন, পেপটিক আলসার ডিজিজ হতে পারে যেহেতু পেনের ফুডের সাথে অ্যাসোসিয়েশন আছে। আবার যেহেতু ব্যাকে রেডিয়েট করতেছে, ইট কুড বি প্যানক্রেটাইটিস। যদি 1 বছর ধরে এটা অ্যাকিউট হওয়ার সম্ভাবনা খুব কম, যদিও ক্রনিক প্যানক্রেটাইটিসের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকবে, ওয়েট লস থাকবে এবং স্ট্যাটুরিয়া থাকবে। যেহেতু শুধু পেইন আছে, কোনো ওয়েট লস এবং স্ট্যাটুরিয়া নাই, এটা ক্রনিক প্যানক্রেটাইটিস হওয়াটা লেস লাইকলি, বাট স্টিল দেয়ার ইজ পসিবিলিটি এবং এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস আছে, মোস্ট লাইকলি ইট কুড বি পেপটিক আলসার ডিজিজ। এই ধরনের প্যাশেন্ট যাদের 1 বছরের পেন, তাদের আমরা পেপটিক আলসারের ম্যানেজ দিয়ে এই প্যাশেন্ট শুড বি রেফার্ড, দিস প্যাশেন্ট শুড বি রেফার্ড। তাহলে এই অ্যাডভাইসগুলো দিয়ে প্যাশেন্টকে আমরা রেফার করে দিতে পারি। 17-year-old female presented with 2-day history of right iliac fossa pain, nausea and loss of appetite. On examination, the temperature is 38.1 degrees centigrade, heart rate 125, blood pressure normal. There is right iliac fossa tenderness. তাহলে একটা প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেইন সাথে লস অফ অ্যাপেটাইট, নজিয়া, ফিভার সাথে রাইট আইলিয়াক ফোসা টেন্ডারনেস। ইয়াং প্যাশেন্ট, মোস্ট লাইকলি ডায়াগনোসিস যে ইট কুড বি appendicitis, it could be burst appendix, it could be salpingitis, it could be ruptured tubal pregnancy. Okay, বয়স 17, পসিবিলিটি কম, বাট ইট শুড বি কেপ্ট ইন দ্য মাইন্ড। এবং আল্ট্রাসাউন্ড যদি আমরা করি এই ধরনের কেসে আল্ট্রাসাউন্ড এবং একটা সিবিসি আমাদেরকে খুব সুন্দর ক্লু দিবে। এবং ফিমেল হলে অবশ্যই একটা প্রেগনেন্সি টেস্ট করা উচিত, এই ধরনের প্যাশেন্টের একটা প্রেগনেন্সি টেস্ট করা উচিত। এবং যেহেতু এটা একটা অ্যাকিউট অ্যাবডোমেন, ইট শুড বি রেফার্ড টু দ্য ইমার্জেন্সি। এখানে কয়েকটা এক্সরে আমরা শো করতেছি, যেমন এটা হচ্ছে একটা চেস্ট এক্সরে, অ্যাবডোমিনাল এক্সরে, যেখানে চেস্ট এবং অ্যাবডোমেন দুইটাই আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাশেন্টের এটা হচ্ছে ডায়াফ্রাম, তো ডায়াফ্রামের নিচে কিছু ফ্রি গ্যাস শ্যাডো আছে, এটা কি ইন্ডিকেট করতেছে? পারফোরেশন অফ হলো ভিসকাস। তাহলে আমরা একটা প্যাশেন্টকে অ্যাবডোমিনাল এক্সরে অ্যাডভাইস করি, এই ধরনের ফাইন্ডিংগুলো আমরা সেখানে এক্সপেক্ট করতে পারি। একটা প্যাশেন্ট অ্যাবডোমিনাল পেন নিয়ে আসলো, ভমিটিং নিয়ে আসলো, কনস্টিপেশন, এরকম একটা প্যাশেন্টের যদি আমরা অ্যাবডোমিনাল এক্সরে করি, এই ধরনের একটা ফাইন্ডিং যদি পাই যে প্যাশেন্টের লুপ অফ ইন্টেস্টাইন
ইন দ্য সেন্ট্রাল অ্যাবডোমেনে এরকম ডিস্টেন্ডেড লুপ অফ ইন্টেস্টাইন যদি থাকে, এবং দেখেন এখানে থ্রো অ্যান্ড থ্রো, এখানে মনে হচ্ছে যে একটা থ্রো অ্যান্ড থ্রো, এটাকে বলা হয় ভলভুলি কনডিভেন্টিস। এটা ইন্ডিকেট করে যে এটা হচ্ছে স্মল বাউল। কোনো প্যাশেন্টের সেন্ট্রাল অ্যাবডোমেনে যদি এরকম ডিস্টেনশন থাকে, এয়ার ফ্লুইড লেভেল যদি থাকে, এটা হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল, এটা হচ্ছে এয়ার, আর এই লেভেলটা হচ্ছে ফ্লুইড লেভেল। এরকম যদি এয়ার ফ্লুইড লেভেল থাকে, এরকম যদি ভলভুলি কনডিভেন্টিস থাকে, এটা ইন্ডিকেট করে স্মল বাউল অবস্ট্রাকশন। এটা দেখেন, এটা একদম প্যাশেন্টের হচ্ছে যেটা দেখেন যে পুরো লার্জ বাউল, যেটা কোলন এরকম করে, এটা অ্যাসেন্ডিং কোলন, এটা মনে হচ্ছে একটু ট্রান্সভার্স কোলন আসছে, এদিকে ট্রান্সভার্স কোলন, এদিকে দেখেন ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। তাহলে মোটামুটি পুরো কোলনটা ডাইলেটেড, এবং কোলন যখন ডাইলেটেড হয় দে লুকস লাইক নিউমেটিক টায়ার, দেখতে টায়ারের মতো মনে হয়, দেখেন অনেক মোটা টায়ারের মতো। তো এরকম নিউমেটিক টায়ার ইন্ডিকেট লার্জ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এটা আমরা একটা স্লাইড দিয়ে শেষ করে দিব গ্যাস্ট্রোএন্টারোলজি পার্টটা, যে 20-year-old university student present with vomiting loose stool for 1 day. He took food from the outside and all the problems started 6 hours after taking the food. He has no fever or blood with the stool. On examination, the pulse is 90 beats per minute, blood pressure normal, no sign of dehydration. What is the diagnosis and what is the management? আপনারা সবাই বুঝতে পারতেছেন যে যেহেতু আউটসাইড ফুড ইনটেক করার পরে ভমিটিং এবং লুজ মোশন হচ্ছে, এবং 6 ঘন্টা পরে দিস ইজ মোস্ট লাইকলি ফুড পয়জনিং, অর ইট কুড বি গ্যাস্ট্রোএন্টারাইটিস অলসো, মোস্ট লাইকলি ফুড পয়জনিং। তাহলে ফুড পয়জনিংয়ের ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে যে প্যাশেন্টের হাইড্রেশন মেনটেন করতে হবে, প্যাশেন্টের ভাইটাল সাইনগুলো মেনটেন করতে হবে, এবং সাপোর্টিভ ম্যানেজমেন্ট। শুধুমাত্র ফুড পয়জনিংয়ের প্যাশেন্টের যদি ফিভার বা ব্লাড যদি যায়, তাহলে প্যাশেন্টকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, আদারওয়াইজ সাপোর্টিভ ম্যানেজমেন্ট। এটা পেনের জন্য আমরা পেন কিলার দিব, কিন্তু এই প্যাশেন্টের ক্ষেত্রে যদি আমরা অন্য কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবো না, জাস্ট সাপোর্টিভ ম্যানেজমেন্ট, এবং এই পেন এটা নিজে 2 থেকে 3 দিন বা 1 থেকে 3 দিনের ভিতরে এটা সাবসাইড করে যাবে। যতদিন পর্যন্ত টক্সিন থাকবে, ততক্ষণ প্যাশেন্টের সিমটমগুলো থাকবে। ভমিটিংয়ের জন্য আমরা অ্যান্টিএমিটিক দিব, পেনের জন্য আমরা পেন কিলার দিব। তবে এই প্যাশেন্টের ক্ষেত্রে লুজ মোশন থাকলেও আমাদের এখানে লোপিরামিড বা অ্যান্টিডাইরিয়াল ড্রাগটা ইউজ করা ঠিক না। কেন ইউজ করা ঠিক না? কারণ যদি টক্সিনগুলো ওয়াশ আউট না হয়, তাহলে এই প্যাশেন্টের ক্ষেত্রে প্যাশেন্টের সিমটমটা লং টার্ম পারসিস্ট করবে। তাহলে লুজ স্টুল হলে আমরা লোপিরামিড দিতে পারি যদি সেটা নন ইনফেক্টিভ কজ হয়। ইনফেক্টিভ কজগুলোতে লোপিরামিড বেটার টু অ্যাভয়েড। এবং একটা প্যাশেন্টের ধরেন অনেক দিন ধরে আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, তারপরও লুজ মোশন কন্ট্রোল হচ্ছে না, এই ধরনের ইনফেকশনের ক্ষেত্রে আমরা লোপিরামিড দিতে পারি। তবে এই ধরনের প্যাশেন্ট যাদের লুজ কোনো অ্যান্টিবায়োটিক আমরা দিচ্ছি না এবং যার বডিতে টক্সিন রিটেনশনের চান্স থাকবে, আমরা এই ধরনের প্যাশেন্টকে অ্যাডভাইস করবো না। 42-year-old male present with acute onset severe upper abdominal pain for 6 hours, which aggravated by taking meal and radiate to the left side of the back associated with vomiting. He doesn't take any regular medication, no history of known peptic ulcer disease, epigastric tenderness present. How could you explain his abdominal pain? তাহলে একটা প্যাশেন্টের যদি অ্যাবডোমিনাল পেইন থাকে, আপার অ্যাবডোমিনাল পেইনের মোস্ট কমন কজ হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, আরেকটা কজ হচ্ছে কোলোসিস্টাইটিস, কোলিডোকুলিথিয়াসিস, পাইলোনেফ্রাইটিস, লিভার অ্যাবসেস, আরেকটা আমরা বলতে পারি যে প্যানক্রিয়াটাইটিস। যদি প্যানক্রিয়াটাইটিস খুব কমনলি পাওয়া যায় না, তবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং প্যানক্রিয়াটাইটিস অ্যাকিউট অ্যাবডোমেন ইজ অলওয়েজ এ মেডিকেল ইমার্জেন্সি অ্যান্ড প্যাশেন্ট শুড বি রেফার টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ফর দ্য ম্যানেজমেন্ট। যদি আমরা যদি কী করতে পারি, যে প্যাশেন্টের ভাইটালস চেক করতে পারি এবং পেনের জন্য পেন কিলার অ্যাডভাইস করতে পারি, এবং প্যাশেন্টকে পেন কিলার দেওয়া মাত্রই আমাদেরকে শুড রেফার টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজি পার্টটা এই পর্যন্তই, আর এরপরে আমরা হচ্ছে হেপাটোলজি পার্টটা ডিসকাস করব।